স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জনতার অভাব অভিযোগের বদলে জাতীয় নির্বাচন কিভাবে হবে এ নিয়ে ব্যস্ত আমাদের সরকারি ও বিরোধী দল। পত্রপত্রিকার জনমত জরিপেও দেশবাসীর দাবি দাওয়ার চেয়ে প্রাধান্য পায় রাজনৈতিক দলগুলির দ্বৈরথের বিষয় আশয়। এতে করে রাজনীতির জল আরো ঘোলা হয়ে ওঠে, আড়ালে পড়ে যায় দেশের আসল সংকট। তাই জনতার চাওয়া জানে কে, এই শিরোনামে আলোচনা হবে আজকের বাংলাদেশে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন তথ্য কমিশনার ডক্টর সাদেক হালিম, আছেন সাংবাদিক ও গবেষক ডক্টর আফসান চৌধুরী, আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞানের অধ্যাপক ডক্টর পিয়াস করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জিয়া রহমান। স্বাগত আপনাদের। সাদেক আপা, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যদি আমরা মাথায় রাখি, তাহলে জনগণ কি চায় বলে আপনি মনে করেন? জনগণ কি চায় সেটা তো খুব জটিল প্রশ্ন। হ্যাঁ, জনগণ চায় যে একটা সুষ্ঠু নির্বাচন, আমি মনে করি, এবং আমি মনে করি যে সেখানে জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন এবং সহিংসতা না, সাংঘর্ষিক না, একটা মানে শান্তিপূর্ণ একটা মানে সুন্দরভাবে একটা ক্ষমতার হস্তান্তর আমি মনে করি জনগণ দেখতে চায়। ক্ষমতার হস্তান্তর যদি নিশ্চিত করতে হয়, তাহলে আপনি মনে করেন কিনা যে যে দল ক্ষমতায় আছে সেই দলের বাইরে অন্য কেউ এসে নির্বাচনটা করুক, সেটা একটা ভালো ব্যবস্থা, যেটা আমরা গত 4টি নির্বাচনে দেখে আসছি? আমরা দেখেছি সেটা। তবে আপনাকে মনে রাখতে হবে যে আদালতে একটা রায় এসছে এবং সেই রায় যেটা বলা হয়েছে সেইটা মানে সেই মাফিকই বর্তমানে যে ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি সরকারে আছেন তারা সেভাবে নির্বাচন চাচ্ছে। আদালতের রায় বলেছেন যে সেফটি অফ দি স্টেট ইজ দ্য সুপ্রিম ল, এবং এটি মনে করে দিয়ে বলেছেন যে আরো দুটি নির্বাচন না, তারা বলেছেন সেটা, কিন্তু সেটা বলেছেন যে তারা যে দুটি নির্বাচন, আমরা আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে পারি, কিন্তু এটা একেবারে অত্যাবশ্যক নয়। তবে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সেফটি অফ দ্য স্টেট ইজ দ্য সুপ্রিম ল যদি বলেন, তাহলে এটা অত্যাবশ্যক। তাহলে সেই অবস্থায় গেলে তো আমাদের সেটাই হবে, সেটা তো একেবারে নাকচ করে দেওয়া হয়নি। ওনারা প্রেডিক্ট করেছেন যে এটা ওই অবস্থায় যাবে, মানে সেই ক্ষেত্রে বা ওই অবস্থায় যেতে পারে যদি যায় একেবারে, তাহলে তো অবশ্যই আমরা অবস্থা যদি অনেক খারাপ হয়। দুইটি রাজনৈতিক দলের অনেক অভিজ্ঞ এবং সেখানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ আছেন এবং যারা একটা আমি মনে করি যে একটা মানে গ্রহণযোগ্য সমাধানে তারা আসবেন। জনাব আফসান চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি দেশের রাজনীতিবিদ এবং জনগণের উপর খোলাখুলি একটা সাংঘাতিক অনাস্থা আর অসম্মান না? আপনি কি মনে করেন? মোটেই না, কারণ আমাদের রাজনৈতিকরা আস্থা এবং সম্মানের যোগ্য না খুব একটা, এবং তারা গত 20-30 বছরে যে অবস্থাটা দেখিয়েছে, যেভাবে তারা রাজনীতি পরিচালনা করে, এবং আজকেও যদি দেখেন কিভাবে তারা রাজনীতি পরিচালনা করছে, তাহলে আমাদের এমন একটা যদি প্রক্রিয়া থাকে যার মাধ্যমে এই মারপিট, ঝগড়া এবং মোটামুটি জনগণের অবস্থা অসম্ভব একটা কষ্টকর অবস্থায় না নিয়ে গিয়ে তারা নির্বাচন করতে পারতো, তাতে খুব ভালো হতো। কিন্তু আমাদের মতো যারা 30-40 বছর ধরে এই বিষয়টা দেখছি, আমার মনে হয় না এমন কোনো পরিপক্কতার প্রমাণ তাদের আছে। 15 সংশোধনী না করলেও কি সরকার চলতো না? 15 সংশোধনী করে যেই সংকটটা তৈরি করেছে এটা অবধারিত ছিল। বিএনপির মতো একটা সরকার শুধুমাত্র নির্বাচনে সফল হওয়ার জন্য জামাত ইসলামের মতো একটা দল তার সঙ্গে তারা একত্রিত হয়েছে। আসলে আমি যদি একটু বিনয়ের সাথে জানতে চাই যে 15 সংশোধনী যখন ছিল না, যখন ত্রয়োদশ সংশোধনীটা বজায় ছিল, তখন 2006 সালে কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। এক্স্যাক্টলি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে বিএনপি যে জিনিসটা করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে ওই আইনের মধ্যে মারপ্যাচ করে কোনোভাবে তারা ক্ষমতায় টিকে থাকবে। তো তার মানে সেই কথাটাই আমি বলছি যে সুযোগ পেলে বাংলাদেশে দুটাই প্রধান রাজনৈতিক দল, অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি, যে কোনোভাবে যে কোনো অবস্থায় ক্ষমতায় আসার চেষ্টা করবে। তো সেটা তারা ওই কেয়ারটেকার গভর্নমেন্টের কে প্রেসিডেন্ট হবে, কে চিফ অ্যাডভাইজার হবে, সেটাকে নিয়ে তারা খেলাখেলি করে 2007-এ 1-11 করেছে, এবং বর্তমান সরকারও ঠিক একইভাবে ক্ষমতায় থাকার জন্য যেই জিনিসটা করার দরকার সেটাও তারা করেছে। অতএব আমি মনে করি না যে তাদের জন্য এটা অপমানজনক। তারা, আমার মনে হয় তাদের যে অনাস্থার বিষয়টা চলে আসছে এটা তাদের প্রাপ্য। আফসান ভাই, আরো একটা জিনিস আমি জানতে চাই যে একটা কথা আছে এরকম, আমরা যা আমাদের নেতারাও তাই, মানে আমাদেরই প্রতিফলন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আমরা দেখতে পাই। সুশীল সমাজ, সাংবাদিক, ডাক্তার, চিকিৎসক, তাদেরই প্রতিনিধিত্বশীল রাজনীতিবিদরা, নাকি শুধু রাজনীতিবিদরা আলাদা করে খারাপ? আমার মনে হয় যেটা আমাদের রয়েছে, যে কথাটা আমি সবসময় বলি, যে আমাদের মধ্যে কিন্তু নাগরিক রাজনীতি আর গ্রামীণ রাজনীতির মধ্যে একটা মৌলিক পার্থক্য হয়ে গেছে। এবং আমাদের যারা শহরে যারা বসবাস করে বা যারা শহরের নাগরিক রাজনীতি করে, তারা আমাদের রাজনৈতিকদের কিছুটা হলেও কাছাকাছি। একটা বড় অংশ হচ্ছে যে আপনি দেখবেন যে গ্রামের মানুষের সঙ্গে এই হরতালের সম্পর্ক নাই, গ্রামের মানুষের সঙ্গে যেই আন্দোলন, ঝগড়া হয়, ঝামেলা হয়, সম্পর্কটা অনেক কম। এবং এটা এই কারণে করি যেহেতু আমি গবেষণা করি এবং গ্রামীণ মানুষের অবস্থাটা নিয়ে আমাকে পর্যবেক্ষণ করতে হয়।
এটাই আমার কাজের অন্যতম প্রধান বিষয়। সেখানে এই ঝামেলাটা নাই। সেখানে তারা যে রাজনৈতিক পলিটিক্যাল পাওয়ারের যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করে সেটা রাজনীতির দল ভিত্তিক না, কিন্তু আমাদের নগরে সেটা হয় না। অর্থাৎ নগরে যে এই বিষয়টা নিয়ে ঝগড়াঝাটিটা হয়, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ বন্টনের ক্ষেত্রে কে আগে থাকবে না কে পরে থাকবে, এটাই রাজনীতির সংকটের সূত্র। গ্রামে এটা নাই, গ্রামে এটা নাই। এই কারণে এটা না থাকলে আপনাকে আমি একটু বলি যে আমরা প্রতিনিয়ত দেখছি যে ইউনিয়ন পরিষদ উপজেলা পর্যায়ে যে সংঘর্ষের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আর যেসব মেম্বার অফ দি পার্লামেন্ট যারা আসছেন তারা কিন্তু গ্রাম থেকেই অনেকে, এবার যারা ইভেন মন্ত্রী হয়েছেন তারা অনেকেই কিন্তু ঢাকা শহরে কোনো চাকরি বা ব্যবসার সাথে সম্পৃক্ত না। নয়। যে শহরে এসে এমপি হয় না, সরি, যে হতে পারে তৃণমূল পর্যায়ে যে শহরে, আমি এইভাবে বিষয়টা বলছি, যে শহরে একবার এসে আমাদের রাষ্ট্রযন্ত্রের অংশ গ্রহণ করে তাকে আমি গ্রামীণ রাজনীতির অংশ বলি না। সে শহরে এসছে। গ্রামীণ রাজনীতির অংশ আসলে কারা আছেন ভাই, এটা আমি একটু আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর পিয়াস করিমের কাছ থেকে এইটা একটু জেনে নিতে চাই। জনমত গঠনে আপনার ভূমিকা আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এখানে আপনি বলতে আপনারা যারা বিভিন্ন ফোরামে মতামত দেন, বিশ্লেষণ করেন, বিশেষজ্ঞ হিসাবে আছেন, তাদের মতামত কতটা গুরুত্বপূর্ণ? তারা কি শহর গ্রাম নিয়ে একটা বাক্য দুটো বাক্য বলতে পারি? মানে আফসান ভাই আমার খুব কাছের মানুষ ব্যক্তিগতভাবে, তো আমি একটু মতানৈক্য প্রকাশ করছি। আসলে শহর আর গ্রামের এই বাইনারি অপোজিশনটা কিন্তু খুব কাজের না। আমাদের গ্রামে কিন্তু শহর ঢুকে গেছে, আবার আমাদের শহরেও কিন্তু গ্রাম ঢুকে গেছে। বাংলাদেশের নাগরিক রাজনীতির মধ্যে গ্রামের ভীষণ অবস্থান, সংস্কৃতিতে, আচার অভ্যাসে, বাক্যালাপে গ্রামের মধ্যেও কিন্তু শহরের অর্থনীতি শহরের সঙ্গে ঢুকে গেছে। আমার ভূমিকা কিন্তু জি আপনার ভূমিকা সেটা হচ্ছে যে হ্যাঁ, ভূমিকা তো আছে। মানে আমি ভূমিকাটাকে খুব ওভার এস্টিমেট করতে চাচ্ছি না, কিন্তু ভূমিকাটাকে আন্ডার এস্টিমেট করারও অবকাশ নেই। আমরা সবাই শিক্ষক বলি, সাংবাদিক বলি, সিভিল সোসাইটি অন্যান্য অ্যাক্টিভিস্ট বলি, আমাদের নিজেদের মতো করে জনমত গঠনের প্রক্রিয়াতে কোনো না কোনো অবদান রাখছি। লক্ষ লক্ষ লোক টকশোগুলো দেখে, ফর এক্সাম্পল, লক্ষ লক্ষ লোক খবরের কাগজগুলো পড়ে। এখানে যে মতামতগুলো প্রকাশিত হচ্ছে, যে তর্ক বিতর্কগুলো হচ্ছে, তার একটা প্রভাব তো জনমতে থাকেই। ফলে এটাকে খুব ছোট করে দেখার অবকাশ নেই। লক্ষ লক্ষ লোক পড়ছে, আবার মানে কোটি কোটি লোক যে পড়ছে না, তাহলে এই মাঝখানের ব্যাপারটা কিভাবে ব্রিজ হচ্ছে? না, সেটা নিয়েও কিন্তু একটা মানে আমরা যদি শেষ প্রথম আলোর ওআরজি কোয়েস্ট পরিচিত যে জরিপ, সেই জরিপের মধ্যে যদি আমরা দেখি যে আমাদের কতজন লোক, 3000 লোকের মধ্যে একটা জরিপ চালানো হয়েছে, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বেশ কিছু আরোপিত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তাদের ক্ষেত্রে অনেকে বলেছে এটা জানে না তারা। না, এই যে জানেন না যারা, হ্যাঁ, মানে ফার্স্ট 3000 কিন্তু খারাপ নাম্বার না, ইটস এ গুড সাইজ স্যাম্পল। ওইটা নিয়ে পড়তে হবে। কিন্তু ওই যে জানে না, এটা কিন্তু পৃথিবীর কম বেশি সব রাজনৈতিক সংস্কৃতির অংশ। আমি দীর্ঘদিন মার্কিন মূল্যকে ছিলাম। আমার তো ধারণা বাংলাদেশের গড়পড়তা লোক রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন, অনেক বেশি খবর রাখে, অনেক বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামেজিংলি হাই পার্সেন্টের লোক ভাইস প্রেসিডেন্টকে তা জানে না। ফলে ওই যে আমরা একসময় যখন বিপ্লবের কথাবার্তা বলেছি এবং জনগণকে সম্পৃক্ত করা, কোন রাজনৈতিক সংস্কৃতির জনগণ 100% সম্পৃক্ত হয় না, ওই না জানার একটা বড় উপত্যকা থেকে যায়। আমি একটু ডক্টর জিয়া রহমানের কাছে জানতে চাইবো যে আমাদের দেশে জনমত কিভাবে তৈরি হয়। আমি যদি আরেকটু ইয়ে করে বলি, জনমত তৈরির আসলে প্রধান নিয়ামকগুলি কি? ওয়েল, জনমত তৈরি তো আসলে আমরা ক্লাসিক্যাল সেন্সে আমরা দেখি যে পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্ট যে ক্ষমতায় থাকে, এবার তৃতীয় বিশ্বের দেশে অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে আমাদের মতো অনুন্নত দেশে মূলত যে পার্টি ক্ষমতা থেকে তারাই কিন্তু মানে এক ধরনের ডিসকোর্স তৈরি করে, এবং প্রধানত দেখবেন যে দুটো বা তিনটি দল তাদেরই যে সমস্ত মতামত আছে, সেই অর্থে কিন্তু জনমত খুব বেশি হেরফের করে না। আমি এই প্রথম আলোর জরিপের জায়গায় হয়তো যাব, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তো সেই অর্থে কিন্তু জনমতের খুব বেশি হেরফের আমরা দেখি না, কারণ এই রাজনৈতিক দলগুলোর হেজিমনি এত স্ট্রং, তারা কিন্তু সেই অর্থে, এবং প্রতিটা ইনস্টিটিউশন যে ওয়েস্টে যে অর্থে দেখবেন যে ইনস্টিটিউশনগুলো খুবই স্বাধীন, সো ইনস্টিটিউশনের একটা রোল থাকে। আমাদের এখানে কিন্তু সেই ধরনের কোনো রোল নেই। আর ফিউডাল সোসাইটি বা সনাতনী সমাজ থাকার কারণে আমাদের এখানে আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে আমাদের যে লিডারশিপ, ক্যারিশমেটিক লিডার যারা, তারা এক ধরনের জনমত তৈরি করেছে। তো কাজেই আমি বলবো যে পলিটিক্যাল পার্টি আর অধুনা যেটা হচ্ছে, এটা খুবই একটা ট্রানজিশনাল ফেজ। আমি বলবো যে সিভিল সোসাইটি কিংবা মিডিয়া যেটা করছে, সেটা কিন্তু খুবই মানে এটার মতো শুরু হয়েছে। আমি বলবো না যে এটা খুব বড় ভূমিকা মানে পালন করেছে অতীতে। ডক্টর জিয়া, আমার কাছে একটু অস্পষ্ট রয়ে গেল, আপনি কি আরেকটু পরিষ্কার করে বলবেন জনমত আসলে তৈরি কিভাবে হয়? মানে রাজনৈতিক দলগুলি বা রাজনৈতিক দলের ক্যারিশমেটিক লিডারদের মাধ্যমে যে জনপ্রিয়তা তৈরি আছে, সেটারই একটা ধারাবাহিকতা আমরা দেখছি না? মানে
ওয়েল আমি ওটাই বলছি যে দেখেন আপনি যদি মানে আপনি যদি কল্পনা করেন যে আমাদের এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন রাজনীতিতে আসলেন, এই যে তার আগে একটা ধারা ছিল, এক বড় মোটা দাগে আমরা দেখলাম যে বাঙালি জাতীয়তাবাদ, এবং তার ফলে একটা বড় জনমত কিন্তু আমাদের এখানে তৈরি হলো, এবং এটা সেই 50s থেকে 60s এরপরে আপনি দেখবেন যে দুটো প্রধান দল তৈরি হয়েছে একেবারে সামরিক শাসনের মধ্য থেকে, এবং এই সামরিক শাসনের মধ্য থেকে আসার ফলে আপনি দেখবেন যে ইসলামিকীকরণ কিংবা আমাদের যে পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, এই যে পলিটিক্যাল যে মূল জনমতের যে ইয়েগুলো, সে প্রধান বিষয়গুলো কিন্তু আমরা দেখছি যে এই পার্টি কেন্দ্রিক, পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক। আর তার আগে যত আমাদের যে মুভমেন্টগুলো হয়েছে, এই মুভমেন্টগুলো কিন্তু আপনি দেখবেন যে একটি বড় অংশ ছিল শেখ মুজিব কিংবা আপনার মৌলানা ভাসানী, এই ধরনের একটা ক্যারিসমেটিক লিডার কেন্দ্রিক। ডক্টর জি, আমি একটু সাদেক আপার কাছে আসবো, একটু আফসার ভাইয়ের কাছে একটু শুনে আসি। আফসার ভাই, আপনি কি এটার সঙ্গে একটু যোগ বা বিয়োগ করবেন? আমার কাছে আসলে একটু জনমতের বিষয়টা আমার একটু পরিষ্কার হওয়া দরকার, যে জনমতের দেখবেন কথা। যে আমাদের দেশের রাজনীতিতে জনমত গঠনের ইতিহাস কিন্তু যেই সামাজিক গোষ্ঠীটা সামনে আগাতে যাচ্ছে তারা নেতৃত্ব নিয়েছে। বাংলাদেশে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত নই যে আওয়ামী লীগ বা পরবর্তী যে দুটো দলগুলো এসছে, কিন্তু বাংলাদেশে 1949 সালে যখন তারা আওয়ামী লীগ করছে, এটা মোটামুটি প্রভিন্সিয়াল বেঙ্গল মুসলিম লীগ, অর্থাৎ বাঙালি মুসলমানের রাজনীতিটাই আওয়ামী লীগের রাজনীতি, এবং তারা তো প্রথম আওয়ামী মুসলিম লীগই ছিল, এবং এটা তাদের কোনো সংকট ছিল না। সংকটটা তৈরি হওয়া শুরু হয়েছে অনেক পরে, এবং 1949 বলবো না, আমি বলবো 1947 থেকে 1971 পর্যন্ত আমাদের রাজনৈতিক দ্বন্দ্বগুলো কেবলমাত্র 1957 সালে যখন কাকমারিতে ভাগ হয়ে গেল, বামপন্থীরা চলে গেল, ডানপন্থীরা চলে গেল আলাদাভাবে। কিন্তু এছাড়া জনমতগুলো যে গঠন হয়েছে, এটা জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তিতে হয়েছে, এবং তার প্রকাশগুলো আপনি যদি দেখেন, এটা ইউনাইটেড বেঙ্গল মুভমেন্টের যে ম্যানিফেস্টো ছিল, আপনি যদি 54-এ যদি 21 দফা দেখেন, এবং আপনি আলটিমেটলি যদি আওয়ামী লীগের 6 দফা দেখেন, আমি কিন্তু আসলে এই জিনিসটাই বলতে চাচ্ছি, মূলত পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক, পলিটিক্যাল পার্টি কেন্দ্রিকই কিন্তু এবং দেখবেন আপনি যে 46-এ যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে সাধারণ মানুষ খুব একটা ভোট দেয়নি। আচ্ছা, আমরা যদি সাদেক আপা এখন জানতে চাই যে এখন আসলে জনমতটা কিভাবে তৈরি হয়, এখনকার অবস্থা, আমি যদি মানে এই 2 বছরের অবস্থা, 1 বছরের অবস্থা, 5 বছরের অবস্থা আপনাকে জানতে চাই যে জনমতটা আসলে কি এখন কিন্তু বর্তমানে রাজনৈতিক দলের চেয়ে আমি বলবো, যেহেতু আমি তথ্য কমিশনে কাজ করি তথ্য অধিকার আইন নিয়ে, তথ্য দেওয়ার উপরে বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু এখন জনমত একটা কনস্ট্রাকশনের মধ্যে চলে গেছে, মানে গণমাধ্যম একটা বড় রোল প্লে করে, এবং যে গবেষণাগুলো হয় বা জরিপগুলো হয়, যেমন আপনি হয়তো জানেন যে আমি গত বছর একটি গবেষণা করেছিলাম, মানে একটা গবেষণা রিপোর্টের উপরে আমি প্রতিফলন দিয়েছিলাম। টিআইবির একটা বিশ্লেষণ ছিল আমাদের দেশের রাজনৈতিক মানে সংসদ সদস্যদের উপর, যে তারা মানে ম্যাক্সিমামই প্রায় 90% সংসদ সদস্যই দুর্নীতি গ্রস্ত, এবং সেই জরিপটা কিন্তু দেখেন, মানুষ কিন্তু জরিপটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় নেই। একটা পত্রিকা যখন এভাবে ছাপছে, যে কোনো পত্রিকায় আমি ছাপাই না কেন একটা জরিপ, সেটা যদি আমি বস্তুনিষ্ঠভাবে না করি, পদ্ধতিগত যদি আমার সঠিক না থাকে, তখন কিন্তু সেটা জনমত তৈরি হয়ে যায়। এমনিতে মানুষের পারসেপশন আছে আমাদের দেশের রাজনীতি, আমি মনে করি এখন সাংঘাতিক একটা শক্তিশালী মাধ্যমে দাঁড়িয়েছে। ডক্টর পিয়াস করিম, আপনি? আমি জনমত ব্যাপারটা একটু অন্যভাবে দেখি আর কি, হয়তো খুব ডিসএগ্রিমেন্ট হবে না, হতেও পারে। সেটা হচ্ছে আমি কিন্তু যে কিছু এজেন্সি, পলিটিক্যাল পার্টি বলি, মিডিয়া বলি, তারা জনমত তৈরি করছে আর জনগণ এটা প্যাসিভলি খাচ্ছে, আমি মডেলটাকে কিন্তু খুব উপযোগী মনে করি না। আপনি দেখবেন যে মানুষটি ঘরে রান্নার কাজ করছে, বাইরে যাচ্ছে না, যে মানুষটি তার চাকরির বৃত্তের বাড়ি কিছু চেনে না, যে মানুষটি কোন শহরে আসেনি, সে কিন্তু তার নিজের মতো করে কতগুলো পারসেপশন তৈরি করে, তার নিজের জীবন অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে সে পারসেপশন তৈরি করছে, সে গুজব তৈরি করছে, মিথ তৈরি করছে। এবং আমরা যাদেরকে বলা হয় যে অপিনিয়ন ফর্মিং এজেন্সি, আমরা যা দিচ্ছি তাই যে তারা খাচ্ছে তা না। মানুষ যখন টেলিভিশনের খবরটা দেখে কিংবা খবরের কাগজটা পড়ে, তা কিন্তু প্যাসিভলি সবচেয়ে অ্যাকসেপ্ট করে না, সে তার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিয়ে ধরে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। ফলে আমি কিন্তু এই সাধারণ মানুষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জনমত গঠনে, শুধুমাত্রই রাজনৈতিক দল, শুধুমাত্র এবং সাধারণ মানুষের এই ভূমিকাটা অনেকটাই প্রভাবিত করছেন আপনারা যারা বলছেন যে যারা মত মিশেল ফুকো বলেছে যে জনমতটা তৈরি হয় কেমন করে, ক্ষমতাবানদের থেকে, কিন্তু ক্ষমতাহীন মানুষরা কিন্তু জনমত তৈরি করে না, যখন ক্ষমতাবান লোকদের কাছ থেকে, এমন একটা সংস্থা থেকে বা এমন একটা গণমাধ্যমের মাধ্যমে এমন একটা জনমত দেওয়া হলো, তখন সেটা কিন্তু একটা ক্ষমতাবান একটা মানুষের থেকে আসছে বা একটা সোর্স থেকে, তখন কিন্তু সেটা জনমত হয়ে যায়।
জি আপা, আপনাদের কথা যদি আমি ঠিক বুঝে থাকি তাহলে যা দেয়া হচ্ছে জনগণ আবার সেটার একটা ইন্টারপ্রেট করে তার মতো করে এটা ব্যবহার করে। ব্যবহার করে। তাহলে আপনি তথ্য কমিশনার হিসেবে আপনি বলবেন কি যে সরকার এই মুহূর্তে 2টা টেলিভিশন কেন বন্ধ রেখেছে, তার বন্ধ রাখাটা কেন জরুরি হয়ে পড়লো? আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এটা শুনবো। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে ডক্টর সাদেক আলিম, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে 2টি টেলিভিশন এখন বন্ধ আছে, গভীর রাতে এগুলিকে বন্ধ করা হয়েছে। সরকার কি ভিন্ন মতকে আসলে ভয় পায় সেজন্য তাদেরকে বন্ধ রাখছে বা বন্ধ করে দিচ্ছে? কারণ আমি মনে করি না যে সরকার আসলে ভিন্ন মতকে ভয় পায়। মানে এখন তো প্রায় 23টি বেসরকারি চ্যানেল আছে আমাদের, এবং পত্রিকা মনে হয় সারা দেশে প্রায় 500টির কাছাকাছি। হ্যাঁ, মানে ঢাকা শহর থেকে প্রায় 100টার ঊর্ধ্বে পত্রিকা বের হচ্ছে। এবং আমরা যে বিভিন্ন চ্যানেলে যে আপনার রাত 10টা থেকে শুরু করি কথাবার্তা বলতে সরাসরি, এবং আমরা টেলিফোন আসছে, সেখানে ভিন্ন মত আমরা দিচ্ছি। আমরা 4 জন কি একই মতের এখানে বসে আছি কিনা। এবং আমি মনে করি সরকার এটাকে মনেই করে, এবং যে কোনো রাজনৈতিক দলে এটা ভাবা উচিত যে যত ভিন্ন মত আসবে সেটাই ভালো, বস্তুনিষ্ঠ ভিন্ন মত আসতে হবে। আপনি 2টি চ্যানেলের কথা তুলেছেন, আমাদের আসলে একটা বেসরকারি সম্প্রচার নীতিমালা আছে। সেই নীতিমালাটা কিন্তু এখনো খসড়া নীতিমালা, এবং যখন এই চ্যানেল 2টি বন্ধ হয়ে যায় তার মধ্যেই কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার সকল চ্যানেলের সাথে আমি দেখেছি মালিক পক্ষের সাথে এবং চ্যানেলের যারা সিও তাদের সাথে তো মানে তথ্যমন্ত্রী বসেছিলেন। আপা, সাংবাদিকতার ছাত্র হিসেবে একটি প্রশ্ন করতে পারি? ভিন্ন মত বস্তুনিষ্ঠ হতে হবে কেন? বস্তুনিষ্ঠ না হলে তো আগামীকাল একটা চ্যানেল এমনিতেই দেখবে না। আমার কোনো সমস্যা নেই, কেননা ভিন্ন মত আমি বস্তুনিষ্ঠ না হলে তো আগামীকাল দিগন্ত টেলিভিশন যদি বস্তুনিষ্ঠ খবর না দেয়, আগামীকাল তাকে এমনিতেই লোকে দেখবে না। না, সেটা তো অন্য ব্যাপার। কিন্তু দিগন্ত এবং ইসলামিক টিভির বিরুদ্ধে আসলে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো তথ্যমন্ত্রী বলেছেন যে তলিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এবং আমি আজকে নিজে আপনার এখানে আসার আগে আমি সম্প্রচার নীতিমালাটা দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে অসঙ্গতিপূর্ণ বিভ্রান্তিমূলক তথ্য রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি করতে পারে বা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হতে পারে, বা এমন কিছু হতে পারে যে একটা বিরোধ চলছে বা সংঘর্ষ সেটাকে আরো বেশি উস্কে দিতে পারে। এই সকল জায়গা থেকে কিন্তু সেক্ষেত্রে আপনারা বিশ্বাস করেছেন যে আমি তো বিশ্বাস করি না, সেক্ষেত্রে আপনারা বিশ্বাস করেছেন যে 25টি টেলিভিশনের মধ্যে 2টি টেলিভিশন যদি অসত্য তথ্য দেয়, 23টি টেলিভিশন সত্য আমি তো দিও। বিশ্বাস করি না। আপনি আমাকে সরকার ধরছেন কেন? আমি একটা রাষ্ট্রীয় কমিশনে কাজ করি। জি, তথ্য কমিশন থেকে বলা হয়েছে কিনা এটা খুলে দিতে তথ্য কমিশন থেকে কিছুই বলা হয়নি। আপনি তথ্য অধিকার আইন নিয়ে কাজ করেন। আমি তথ্য অধিকার আইন নিয়ে কাজ করি। আমি বিশ্বাস করি ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে চ্যানেল দুটি অতি সত্বর খুলে দেওয়া হবে। এবং এটাও ঠিক যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা কিভাবে চলবো, আপনাদেরও সম্প্রচারের নীতিমালাটা আমার মনে হয় মানে অতি দ্রুত বাস্তবায়নের দিকে চলে যাওয়া প্রয়োজন। ডক্টর আফসান চৌধুরী, সম্প্রচারের যে নীতিমালা সেখানে কিছু জিনিস আছে যে এইভাবে করতে হবে, করতে হবে। আজকের যুগে সেগুলি কতটা প্রাসঙ্গিক বা প্রয়োজনীয় আপনি মনে করেন? আমি মনে করি নীতিমালা তো সবসময় থাকা দরকার। নীতিমালার বাইরে কোনোদিনই একটা মার্কেট চলতে পারে না। কিন্তু আমাদের দেশে নীতিমালাটা সিলেক্টিভলি ব্যবহার করা হয়, কারো পক্ষে গ্রহণ করা হয়, তার পক্ষে। আপনি যদি এখানে দাঁড়িয়ে এখন আওয়ামী লীগের প্রশংসা করতে করতে সবকিছু বলে ফেলেন, আপনার কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি বিরোধী পক্ষের কাউকে করেন, আপনার সেই অসুবিধাটা হবে। আপনি মনে করেন ঠিক রানা প্লাজা যখন এরকম অবস্থায় আছে, আমাদের মন্ত্রী যেভাবে বললেন যে এটা ঝাঁকুনি লেগে ভেঙে গেছে, মন্ত্রী তো তাহলে কথা বলতে বন্ধ করে দেওয়া উচিত ছিল। নড়াচড়া মন্ত্রী হিসেবে যিনি এখন বাংলাদেশে বিখ্যাত, তিনি যেভাবে মানুষের ভাবনা আবেগের উপরে একটা ধরনের অপমানজনক কথা বলেন। কেউ কি বলেছে যে এই মন্ত্রীটা এরকম করে কথা বলে, একে আর কথা বলতে দেওয়া উচিত না? তিনি আবার 1 মাসের জন্য বন্ধ করে দিয়েছেন যে কোনো এই হবে না, এবং বলেছেন যে দায়িত্ব জ্ঞানহীন কাজ যারা করে তাদের সঙ্গে। তো আমাদের হোম মিনিস্টারের বক্তব্য ছিল প্রধান দায়িত্ব জ্ঞানহীন। তো তাহলে আমরা কেন তার বিরুদ্ধে নিই না? কিন্তু আফসান ভাই, আমি যদি বলি যে মানে ওই 6ই মে রাতে হেফাজতে ইসলামের ওইখানে পুলিশের অপারেশন চলার পরপরই যে বিএনপির পক্ষ থেকে বিএনপির সবচেয়ে শ্রেণী কমিটির একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য জনাব এম কে আনোয়ার বললেন 2500 লোক মারা গেছেন, এবং সেইটা আবার আমরা প্রচার করলাম, এবং সেইটা আবার এক ধরনের তৈরি করলো। সেইটার দায়িত্ব বা কে নিবে? আপনি বাংলাদেশের সংখ্যা নিয়ে যদি দেখেন, আমি এটা লিখেছি, তাহলে দেখবেন এর সংখ্যার বাপ মা নেই। এই দেশে কেউ সংখ্যা তথ্য কোনোটাই খুব একটা গুরুত্ব দেয় না। তো ওইখানে 2500 এম কে আনোয়ার যে বললেন, ওটা উনি সারা জীবন মানে ওনাকে মনে রাখা হবে এই বক্তব্যটা করার জন্য। কারণ উনি সারা জীবনে উনি আমলা ছিলেন, উনি রাজনীতিতে কি করেছেন আমি জানি না, কিন্তু উনি একটা উদ্ভট এবং বোকাশোকা একটা মানুষের মতো এরকম একটা সিনিয়র মানুষ কি করে কথা বলতে পারেন আমরা ভাবতে পারি। এ কারণে যে আমাদের রাজনীতির পরিবেশে মুখ দিয়ে যা বের হয় তা বলতে কারোর অসুবিধা হয় না। আমাদের যদি প্রধানমন্ত্রী বলেন যে তার দলে কোনো চোর নাই, তাহলে আমি কি বলতে পারি? আমি একটু বলি যে আপনি যে সম্প্রচার নীতিমালা নিয়ে বলছেন যে আমি যে সারা রাত ভরে আওয়ামী লীগের কথা বললাম,
বিবিসিরও কিন্তু একটা সম্প্রচার নীতিমালা আছে এবং না, সম্প্রচার সম্প্রতি- সবার থাকা আমি উচিত পক্ষে সেটা বলছি। বলেছি, এবং সম্প্রচার আমি বলছি পক্ষে থাকা সম্প্রচার উচিত। নীতিমালা আমি বলছি আমাদের দেশে যেটা হয় সম্প্রচার সেটা হচ্ছে নীতিমালা থাকা সম্প্রদায় উচিত। নীতিমালা সিলেক্টিভলি অ্যাপ্লাই করা হয়, মানে পিক এন্ড চুজ পদ্ধতিতে। পিক এন্ড চুজ। ডক্টর পিএস করিম, এই ব্যাপারে আপনি কিছু বলবেন যে মানে আমাদের দেশের সম্প্রচার নীতিমালা বা কিরকম হওয়া উচিত, এমনকি প্রকাশনার আমি নীতিমালা, সম্প্রচার যেমন নীতিমালা- প্রকাশনার নীতিমালা সম্পর্কে আমি আপনার কাছে একটু প্রশ্নটা একটু ইয়ে করতে চাই। আপনি জানেন যে কয়েকদিন আগে ওআরজি কোয়েস্ট একটা জরিপ করেছে, সেই ওআরজি কোয়েস্ট যে 8টি প্রশ্ন করেছে, সেই 8টি প্রশ্ন কিভাবে সিলেক্ট করা হলো, কেনই বা এই সময় সিলেক্ট করা হলো, সেইটার ব্যাপারে কি কোনো মানে না, আমার কোনো পার্টিকুলার মতামত দেবার মতন জ্ঞানগম্য নেই এটার উপর। আমার এই কারণে বলছি যে আমি বোধহয় 9:35 শুনলাম যে সাদেক হালিম এবং জিয়াউর রহমান একটা লেখা বেরিয়ে জনকণ্ঠে, ইট ওয়াজ টু লেট, আমি অন্য কাজ করছিলাম, আমি আর দেখার সুযোগ পাইনি। দুটো আরেকজন লেখা, সহকর্মীও ছিলেন। হ্যাঁ, আচ্ছা ওই লেখাটা পড়লে আমি হয়তো বলতে পারতাম। সুতরাং যদি আলোচনা উঠে সেখানে আমি একটু বস্তুনিষ্ঠ রেসপন্ড করার চেষ্টা করব। কিন্তু আমি ওই দুটো টেলিভিশন স্টেশন বন্ধ করে দেওয়ার ব্যাপারে যে একটু মন্তব্য করতে পারি। 25টার মধ্যে দুটোকে যে বন্ধ করে দেওয়া হলো, তার পিছনে ভীতি যত বেশি কাজ করেছে, তার চেয়ে বেশি অজ্ঞতা কাজ করেছে। আপনি দেখুন আমাদের রাষ্ট্রের ইতিহাস, উপনিবেশিক ব্রিটিশ রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র, এই পর্যন্ত কোনো অপিনিয়ন ফর্মিং এজেন্সিকে জোর করে বন্ধ করা গেছে এফেক্টিভলি? এটা সবাই জানে ইতিহাস। নিষিদ্ধ ফলের প্রতি যেরকম আকর্ষণ, নিষিদ্ধ গণমাধ্যমটি এমনিতে দিগন্ত কিন্তু উঠে যাচ্ছিল রেটিং, আপনি জানেন বোধহয় আর কি। হ্যাঁ, দিগন্ত আবার ফিরে আসুক, দেখবেন রেটিং কিরকম ছাদ ছুঁয়ে যায়। তো এইটা মানে দুঃখের ব্যাপার হচ্ছে, যেই ভদ্রলোক আজকে বাংলাদেশের তথ্যমন্ত্রী, যার যিনি ব্যক্তিগতভাবে দলগতভাবে 72, 73, 74, 75 এবং তারপর পরবর্তীকালে জিয়াউর রহমানের সময় তার দল নির্যাতিত হয়েছে, তিনি নির্যাতিত হয়েছেন, আজকে বাংলাদেশের গণমাধ্যমের উপরে স্বৈরাচারী নিষ্পেষণটাকে উনি পৌরোহিত্য ডক্টর করছেন। পিএস করিম, একটা জিনিস আমি জানতে চাইছিলাম যে দিগন্ত টিভির রেটিং বাড়ছিল, সেটি আপনি কোত্থেকে আমি শুনেছি ওদের মুখে মানে শুনেছি। আমার মনে হয় যে ব্যাপারটা মানে যাই হোক, আমি না, আরেকটা আমি- রিলেশনের ব্যাপারে বলতে চাই। আমার মনে হয় দিগন্ত টিভির রেটিং যে বাড়ছিল, এর কারণটা হচ্ছে যে আমাদেরকে যেহেতু যারা রেটিংটা করে জি তাদের সঙ্গে কথা বলতে হয়, এবং তখন তারা বলছিল যে দিগন্ত টিভি যারা দেখছে তারা যে দিগন্ত টিভির সমর্থক তা না, না, কিন্তু যেহেতু সবগুলো চ্যানেল মোটামুটি একই রকম দিচ্ছে, দিগন্ত টিভি ওয়াজ গিভিং সামথিং আপনি ডিফারেন্ট, দেখুন সেই জন্য পাকিস্তান দিগন্ত আমলে টিভি তারা ইত্তেফাক দেখছিল। জনপ্রিয় হয়ে গেল, কারণ ইত্তেফাককে গভর্নমেন্টের নিষ্পেষণ হতে গেলো। 72, 73 সাপ্তাহিক হক কথা পপুলার হয়ে গেল, আমি এই যে government differ নিষ্পেষণ হলো। করছি আপনার সাথে এই কারণে যে ইত্তেফাকের রোলটা কিন্তু তখন খুবই মানে আমাদের স্বাধিকার আন্দোলনের সঙ্গে না, 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 সেটার দিকে বিষয় না। সেটার দিকে আমি যাওয়া না। কাউকে যাচ্ছি ওই সেটা হচ্ছে যে শুধু ভিন্ন মত দেওয়ার কারণে দেওয়ার হয়তো কারণে। আরেকজন হয়তো আরেকটা নিষিদ্ধ ফলের প্রতি আকর্ষণের আমি কারণে এটা পুরোপুরি নিষিদ্ধ একমত মাধ্যমটি না, এই জনপ্রিয় কারণে হয়ে যায়। যেটা সবসময় এটা কাজ করবে। ডক্টর জিয়া রহমান, আপনার জন্য আমার একটা আলাদা প্রশ্ন ছিল। জি। একটা হচ্ছে যে সরকার তো জনমতের ভিত্তিতে বা এরকম 3000 লোকের উপর জনমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয় না, কিন্তু কোন একটা প্রতিষ্ঠানে জনমত জরিপের ফলাফল যখন ঠিক পক্ষে না যায়, তখন সরকারকে আমরা অনেক অ্যাক্ট এবং রিয়েক্ট করতে দেখি। আমরা সরকার অন্তত কয়েকজন মন্ত্রীকে দেখেছি এর বিরুদ্ধে কথা বলতে, স্বয়ং প্রধানমন্ত্রীকেও দেখেছি এই সম্পর্কে কথা বলতে। এটা কেন হয়? কোন ব্যাপারে? এই ধরেন প্রথম আলো জনমত জরিপ আহ, সম্পর্কে। মানে আমি একটু সময় নেব এটা, কারণ এটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে আমরা একটা লেখা আমরা পাবলিশ করেছি, এটা একটা দুই conference মিনিটের মধ্যে যদি ছিল। একটু বলেন আর না, কি। sure। জি। তো আমার কাছে মনে হচ্ছে আপনি যে প্রথম যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় না খুব বেশি, আমি আরো রিয়াকশন আশা করেছিলাম। ওয়েস্ট হলে হয়তো আরো রিয়াকশন হতো, এই কারণে যে জরিপটা হয়েছে আমরা দেখিয়েছি, কিন্তু যে এই জরিপের মধ্যে কত অসংগততা আছে, মানে ইনকনসিস্টেন্সি এত বেশি আছে। যেমন আমি দুই একটা বিষয় আপনাকে বলছি। প্রথমে বলা হচ্ছে যে 90% লোক বলা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট চায় না। আপনি কিন্তু একটা নর্মাল ডিসকোর্স, কমন ডিসকোর্স বাংলাদেশে আছে যে হোল ইনস্টিটিউশন হ্যাজ বিকাম পলিটিসাইজ, এবং এই দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। এটা কিন্তু প্রথম আলোও বলে এবং সিভিল সোসাইটির সবাই বলে যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভাগ হয়ে গেছে। এরকম একটা অবস্থায় আপনি যদি ভোটের হিসাব দেখেন, 2001 সাল থেকে 2008-এ আপনি দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির ভোট ছিল 40%, এই জাতীয় একটা অবস্থায় ছিল। এবং জাতীয় পার্টি বিএনপির ভোট ছিল জি, আমরা বুঝতে 2001-এ পারছি। 7%, 4% জি। প্লাস মাইনাস। 2008-এ জাতীয় পার্টি এবং ইয়ের ভোট কিন্তু একই ছিল, 4% এবং 2%। আমি জাস্ট একটু, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু সেখানে আমরা দেখলাম 49% হয়েছে আওয়ামী লীগের ভোট, 33, মানে 10 to 15% ভোট এদিক সেদিক হয়েছে। সেখানে আপনি যদি এটা কোনো জরিপ করার প্রয়োজন লাগে না। আপনি যদি মনে করেন যে আমাদের পুরো দেশ একটা পলিটিক্যালি বায়াসড হয়ে গেছে, পলিটিক্যালি মানে পলিটিসাইজ হয়ে গেছে,
90%, তাহলে আওয়ামী লীগের কি 10%-এরও নিচে হার্ডকোর ভোটার? আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কি মনে করছেন যে আওয়ামী লীগের যারা ভোটার সবাই চায় যে তত্ত্বাবধায়ক আমি সরকারের এই অধীনে নির্বাচন কথাটাই না হোক? বলেছি কিন্তু আপনাকে, আমি এই হিসাবটা এই কারণেই না না, সেই দিয়েছিলাম। জন্যই আপনি বলছেন যে ধরা যাক বাংলাদেশে আওয়ামী লীগের 40 ভাগ লোক বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক, জি। তো 40 ভাগ লোকই কি তত্ত্বাবধায়ক সরকারেরও বাতিল আমি চায়? এটাই বলছি, এটা কোনো হার্ডকোর ভোটার, হার্ডকোর ভোটার। আপনি না। 7%, আমি আসছি। আওয়ামী লীগ যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করেছে, সেই স্ট্যান্ডিং কমিটির মধ্যে যতজন সদস্য আছে প্রত্যেকজন সদস্য তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে বলেছে। ওয়েল, কিন্তু আপনি যদি ভোটের, আপনি যদি স্পেসিফিক দেখেন 90% এটা হতে পারে না। না না, সেটা তো 90% একটা আমি এটা অন্য বলছি, এবং অন্য কেন কথা হতে পারে না হলো। সেটাও আমরা দেখিয়েছি। সেটা কিন্তু 90% রিপ্রেজেন্টেটিভ না। আমি কিন্তু বলছি না আপনাকে যে মেজরিটি চাচ্ছে না, নট নেসেসারিলি। আমি সেই জায়গায় যাচ্ছি না। সায়েন্টিফিক গবেষণায় কোন যে অসঙ্গতিগুলো ছিল আমি সেটা তুলে ধরেছি। সায়েন্টিফিক অসঙ্গতি এইটাতে আমার মনে হচ্ছে না। অফকোর্স, কারণ আপনি দেখেন যে প্রশ্ন করেছেন আপনার রেসপন্ডেন্ট কারা, আমরা কিন্তু সবকিছু উল্লেখ করেছি। জি, সেইটা আপনারা করেছেন, সেইটার ক্ষেত্রে আপনারা 78% এর উপরে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে গৃহিণী, কৃষক এবং মানে ওয়ার্কিং ক্লাস। হ্যাঁ, এই ওয়ার্কিং ক্লাস এবং 74% ভোটার, আমি রেসপন্ডেন্ট, ওয়ার্কিং ক্লাস যাদের আপনার কাছে আমি একটু জানতে চাবো পরে যে ওয়ার্কিং ক্লাস হলেই কি অসুবিধা। ডক্টর জিয়া, আপনি যদি একটু বলেন না, যে এই বিষয়ে তাদের মতামত দেওয়ার সামর্থ্য আছে কিনা, গৃহিণী, কৃষক। ভীষণ অগণতান্ত্রিক একটা No, কথা। no, 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 না, ডক্টর জিয়া, ডক্টর জিয়া, না না, ঠিক আছে, কিন্তু ডক্টর পিয়াস করিম, আমি প্রশ্নটি বরং করতে চাইবো যে প্রশ্নগুলি তাদের করা হয়েছে, যে প্রশ্নগুলি যাদের করা হয়েছে, জামাতি ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা উচিত। আপনি সমাজবিজ্ঞানী, আপনি বলবেন যুদ্ধ অপরাধের রায় পরবর্তী পরিস্থিতি কি সরকার মোকাবেলা করতে পারছে? আপনি বলছেন দেশটা ওয়ার্কিং ক্লাসে, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকে আপনি সমর্থন করেন? আপনি প্রশ্ন করছেন বিএনপি কি জামাত ইসলামী জোটের সঙ্গে জোট রাখা উচিত? আমি যদি ডক্টর আফসান ভাইয়ের প্রথম দিককার কথা ধার করি, তাহলে বলি যে এই প্রশ্নগুলি করার জন্য আমরা নিশ্চয়ই টার্গেট অডিয়েন্সের কাছে যাই না, যেটা হচ্ছে যে কিন্তু আমি নাগরিক মধ্যবিত্ত উন্নাসিকতা বাংলাদেশ সাধারণ মানুষ অ্যামেজিংলি পলিটিক্যালি সফিস্টিকেটেড। ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু আমি ডক্টর জিয়ার কাছে একটা বিষয় জানতে চাইবো যে প্রথম আলো এরকম জরিপ যখন এই 2012 সালের 6 তারিখে 6 জানুয়ারিতে করলো এবং এই ওয়ার্জি কোয়েস্টি করলো, যখন বলল প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ছে, তখন কি আপনারা এরকম একটি গবেষণাপত্র করে দেখিয়েছিলেন? আমাদের সেই আর্টসকে কিন্তু করেছি, জি। আমরা এটা মনে করি যেটা হওয়া উচিত। আমরা কিন্তু এই ধরনের গবেষণাকেও সাধুবাদ জানাই, এই কারণে জানাই যে এই সমস্ত না হওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাবে। আমরা কিন্তু প্রথম আলোকে দোষারোপ করছি না, আমরা বলছি যে রেসপন্ডেন্ট গ্রুপ নেওয়া হয়েছে, আপনি ক্লাস 10 এর নিচে, আপনি যে কথা বলেছেন 74% মানে রেসপন্ডেন্ট হচ্ছে ক্লাস 10 পাস পর্যন্ত, মানে নিরক্ষর থেকে শুরু করে 74% লোকজন আপনার ওপিনিয়ন দিচ্ছে, যাদের ক্লাস 10 এর নিচে তারা ওপিনিয়ন দিচ্ছে শাহবাগের সমর্থন করে কিনা, তারা সমর্থন আমরা একটু বিরতি করছে নেওয়ার কিনা। পরে আমরা একটু সাদেক আপনার কাছে আসবো আর ডক্টর পিয়াস করিম এবং আফসান চৌধুরী আপনাদের কাছে আসবো যে প্রশ্নগুলি কেন এইগুলি বাছাই করা হলো। এবং সেই সময় আসলে 9 থেকে 20 এপ্রিল যদি আমরা দেখি, আমাদের আসলে সবচেয়ে আলোচিত বিষয় ছিল হেফাজতে ইসলামের 13 দফা দাবি, আমাদের বিভিন্ন রকম হরতাল, বিভিন্ন রকম নিরাপত্তাহীনতা, সেগুলি আসতে পারতো কিনা আলোচনায়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি এই আলোচনা। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে ডক্টর সাদেক হালিমের কাছে জানতে চাইবো যে আসলে এই জরিপের প্রেক্ষাপট সম্পর্কে ডক্টর জিয়া বলছিলেন, আপনি একটু যোগ করবেন সেটা। আমি বলি আসলে এটা টিম ওয়ার্ক। এখানে ডক্টর জিয়া এবং আমার আরেকজন অনুযোগী কলিগ ডক্টর মাহমুদা খাতুন, আমরা তিনজনই এই গবেষণা কাজটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা যেহেতু পেপার স্পেস পেয়েছি কম, সেটা আমাদের সব পূর্ণাঙ্গ রিপোর্টটি এখানে আসেনি। যেভাবে আপনার এখানে একটা প্রিভিলেজ সিচুয়েশনে আছেন যে ওনাদের সব পাই চার্ট থেকে শুরু সবকিছু আপনি দেখাতে পাচ্ছেন আমাদের। না, আপনাদের রিপোর্টটা আমার কাছে আছে। হ্যাঁ, আপনাদের রিপোর্ট আমার কাছে আছে। আমি যেটা বলবো, যেখানে জিয়া পুরোটাই বলে দিয়েছে পদ্ধতিগত বিষয়টি। একটা হচ্ছে যে আপনি হয়তো জানেন, যেহেতু আপনি গণমাধ্যমে আছেন, যে 18 এপ্রিল 2013 তারিখে ডেইলি নিউজ এইজ পত্রিকায় আপনার ডেভিড বার্গম্যান সে একটি ওআরজি কোয়েস্টের যে ফোন জরিপ করেছিল 3000 লোকের উপরে, এবং সেটা ছিল শাহবাগের আন্দোলন, কাদের মোল্লার ফাঁসি, সাইদির ফাঁসি, এটা সম্পর্কিত। এবং সে যে ধরনের প্রশ্নগুলো নিয়ে ওখানে ফোন জরিপ করেছে আপনার এই অর্গানাইজেশনটা, তার সাথে কিন্তু এই জরিপটা অনেক সাদৃশ্য আছে। সেটাও কিন্তু আমরা নিজেরাই মানে সার্চ করে এই রিপোর্টটা পেলাম, এবং সেটার সাথে আমরা দেখলাম যে একটা সাদৃশ্য আছে, সেটা উল্লেখ করেছে, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু
ওয়ার্জি কোয়েস্ট তাদের ওয়েবসাইটে দেয়নি এখনো, কিন্তু 3000 মানুষকে তারা ফোন করে জিজ্ঞাসা করেছে। আর এখানে যে বড় বিষয়টা চলে আসছে, যেটা নিয়ে আসলে যে আপনি বলছেন রাজনীতিবিদরা ক্ষোভের সৃষ্টি হচ্ছে বা তারা উদ্বেগ প্রকাশ করেছে, এবং আমি মনে করি যে আমরা কিন্তু এই বিশ্লেষণটা করেছি একটা প্রফেশনালিজমের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রফেশনাল সোশ্যোলজিস্ট হিসেবে। যেহেতু আমরা মেথোডোলজি পড়াই, আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি, আমরা শুধুমাত্র যে কোয়ালিটেটিভ সোশ্যোলজি বা সাবজেক্টিভ অ্যানালিসিসে যে তা নয়, সেটা একটা যে প্রশ্ন যেটা দিয়ে আপনি শেষ করেছেন জিয়ার সাথে, যে একটা প্রশ্ন ছিল, শুড দ্য ফোর্থকামিং ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন বি হেল্ড আন্ডার পার্টি গভর্নমেন্ট অর আন্ডার নিউট্রাল অবলিক কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং এখানে বলছেন যে গৃহিণী, তাদেরকে আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি যে আমাদের বাজার অর্থনীতি তাদের বিশাল অবদান আছে, যদিও এটা পরোক্ষ, সরাসরি আসছে না। তারা অনেক সচেতন, তাদের অধিকার নিয়ে সচেতন, কিন্তু তারা আজকে এতটা রাজনৈতিক সচেতন না। যখন আপনি তাদেরকে অবলিক দিয়ে প্রশ্নটা করছেন বা আমাদের কৃষক ভাইদের, তারা যদি এতই সচেতন হয়ে যেত তাহলে তো আমার মনে হয় কৃষি বিপ্লব ঘটতো। আমি আপনার এই বিষয়টার সাথে আমি একমত না। আমি মনে করি যদি আপনি গণতন্ত্রের কথা বলেন, আপনি গৃহিণী হোক, না 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 না, আপনি একটা মিনিট আমাকে শেষ করতে দাও। ক্লাস নিয়ে কাজ করি, যদি এই আমাকে শেষ করতে, তাহলে পরে আমি শেষ করছি এটাই যে, শুনেন, আমি একজন নারীবাদী সমাজবিজ্ঞানী, আমি কোনোদিন নারীদেরকে নিচু করে কথা বলি না। হ্যাঁ, আপনি শুনেন, আপনি যদি আমার একটা বান্ধবীর গ্রুপও নেন, আমি আপনাকে বেদ ধরে বলতে পারি যে ওরা এই অবলিকে যে ওরা কনফিউজড হয়ে যাবে, কারণ এত রাজনৈতিক সচেতন কিন্তু নারীরা না। তাহলে তো আমাদেরকে সংরক্ষিত আসনে থাকতে হতো না। অনেক বিষয় কিন্তু আপনাকে ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটা কোশ্চেন নিয়ে এখানে টুইস্ট করা হয়েছে, এবং যেটা অবলিক, তাহলে নির্দলীয়তা তো পুরোপুরি উড়িয়ে দেওয়া হলো, তাই না? আমি ডক্টর আহসান চৌধুরী এবং ডক্টর পিয়াস করিমকে একই সঙ্গে একটা প্রশ্ন করব, প্রশ্নটা একটু সময় নিয়ে করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্জি কোয়েস্ট বলেছে যে অবজেক্টিভ অফ দিস স্টাডি ওয়াজ টু অ্যাসেসেড পাবলিক ওপিনিয়ন অর কারেন্ট ন্যাশনাল বার্নিং ইস্যুস। সেই ক্ষেত্রে তারা কয়েকটা বার্নিং ইস্যুস বলছে, কিন্তু আমরা যদি দেখি যে যেই 9 থেকে 20 এপ্রিল এই সার্ভেটা কন্ডাক্ট হলো, সেই সার্ভেতে প্রথম আলোর কি শিরোনাম ছিল আমি খুব দ্রুত পড়ে যাই। পটিয়ার 6 বাড়িতে আগুন, রক্তকর্তন, হেফাজতের হরতালে বিক্ষিপ্ত, সংঘর্ষ, ভাঙচুর। 9 তারিখে ব্লাসফেমি আইন প্রসঙ্গে বিএনপিতে আলোচনা হয়নি, জামাত চায় আমরা হেফাজতের 13 দফা দাবি, অন্ধকার যুগের সনদ। এরকম করে আমরা যদি দেখি যে প্রত্যেক দিন 9, 10, 11, 12, 13 তারিখে হেফাজত ইসলাম একটি বড় ইস্যু হয়েছিল, অনেক বড় ইস্যু হয়েছিল, যে 13 দফা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে চট্টগ্রামে হেফাজত ইসলামের বৈঠক। আমার কাছে সবগুলি আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে যে প্রশ্নগুলি করা হয়েছে সেটা কতটা যৌক্তিক হয়েছে, যে জামাত ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হচ্ছে, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন কি হওয়া উচিত কিনা, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন সেই সময় অলমোস্ট একটা ডাইং মোমেন্টে। তো এই প্রশ্নগুলি কেন করা হলো, বা এটা নিয়ে যদি এটা তো বলতে পারবো না কবে ওরা জরিপটা শুরু করেছিল, তবে 9 থেকে 20 না 9 থেকে 20 জরিপটা হয়েছে, দিনের মধ্যে 3000 লোক সবকিছু করে ফেলেছে। ওরা কিন্তু বলেও না যে 3000 লোক ওরা কিভাবে নির্বাচিত করলো। সো দেয়ার আর মেথোডোলজিক্যাল প্রশ্ন। এবং আপনি যদি বলেন যে হ্যাঁ প্রথম আলো প্লেইং উইথ পলিটিক্স, ইয়েস, প্রথম আলো প্রবাবলি thinks these are the issues that people want to read. তারা এগুলো জানতে চায়, পড়তে চায়। প্রথম আলোর দায়িত্ব আছে সমাজে যেসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেগুলো জানালো, হ্যাঁ প্রথম আলোর দায়িত্ব আছে। প্রথম আলো যদি এই দায়িত্ব থেকে সরে আসে, প্রথম আলোকে আমরা কি করতে পারি, তিরস্কার করতে পারি। যদি আইন থাকে তাহলে আইন এ বিষয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারি। কিন্তু আমি যে কথাটা বারবার বলি, আমাদের যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি এবং আমাদের যে দুই নেতৃত্ব যে রাজনৈতিক পরিমণ্ডলটা সৃষ্টি করেছেন, তাতে আপনি সংবাদপত্র, গণমাধ্যম, রাজনৈতিক ব্যবসায়ী কারো কাছ থেকে এমন কোনো সুস্থ এবং সবল প্রক্রিয়া পাবেন না। আপনি যে কারণে রানা প্লাজা হয় সে কারণে এই ধরনের সার্ভে হতে পারে। যতক্ষণ না এমার্জি কোয়েস্ট এসে বলতে পারে যে আমাদেরকে এইটা বলেছিল প্রথম আলো, এইটা আমরা অস্বীকার করেছি, বা প্রথম আলো এসে বলতে পারে যে এই সময় আমাদের যেগুলো জিজ্ঞেস করার কথা ছিল আমরা কেন এগুলো বাদ দিয়েছি, ততক্ষণ পর্যন্ত এই উত্তরটা আমি তার প্রথম আলো বা অন্য কারো হয়ে। তবে আমি মনে করি যে এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত, সে রাজনীতিবিদ হোক, সাংবাদিক হোক, গণমাধ্যম হোক, ব্যবসায়ী হোক, তারা প্রত্যেকে এমন একটা পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে কাজ করছে যেখানে অসুস্থতা এবং পুরোটাই রাজনীতি। আর ডক্টর পিয়াস করিম, আপনার কাছে জানতে চাইবো যে এই প্রশ্নগুলি আপনি নিশ্চয়ই দেখেছেন, এই প্রশ্নগুলি সম্পর্কে আপনার মতামত। না, একটা কথা হচ্ছে যে আমি খুব সমৃদ্ধ হব যে সাদেক আলী জিয়াউর রহমানের লেখাটা আমি পড়ে নিব, আমি আগামী 10-12 ঘন্টার মধ্যে পড়ে নিব। আমি যে আগে থেকে জানতাম আমি পড়ে আসতাম, হ্যাঁ আমি সমৃদ্ধ হব। আমার কাছে যেটা কয়েকটা বলছে যে একটা যৌক্তিক প্রশ্ন তো আমি মানে প্রথম আলোকে ডিফেন্ড করার আমার কোনো কারণ নেই, কোনো একটা তো যৌক্তিক প্রশ্ন তুলতে পারে ওনারা যেটা তুলছেন যে এই মুহূর্তে প্রশ্নগুলো কেন করা হলো, হেফাজত ইসলামের কথা কেন বলা হলো না, এটা একটা যৌক্তিক ক্রিটিক। হরতালের জন্য ভাঙচুর হয়েছে, এগুলো আছে, হ্যাঁ এটা একটা যৌক্তিক ক্রিটিক হতে পারে।
কিন্তু আমি যে জায়গাটা আসছি আমি কিন্তু মনে করি না যে পিপল আর কালচারাল ডোপস আর কি, যে আমাদের একটা নাগরিক মধ্যবিত্ত উন্নাসিকতা আছে, তো বিশেষ করে আমরা যারা একাডেমিক আমরা মনে করি যে আমরা যা জানি বাড়ি গিনিটিরা জানে না, কিংবা আমাদের বান্ধবীরা তা জানে না, কিংবা অর্থনীতি জানে না। এটা খুব আনডেমোক্রেটিক একটা সেন্টিমেন্ট এবং এটা আমি তীব্রভাবে প্রতিবাদ করি। মানে তার পৃথিবীতে কোনো পাবলিক অপিনিয়ন সার্ভেরই ভিত্তি থাকতো না যদি বলতাম যে শুধু শিক্ষিত লোককে প্রশ্ন করবো। আমাকে শেষ করতে আপনি বলেন। আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে উত্তর দিতে হবে। আপনারা যদি চাচান চাচা থেকে তবে একটু বলুন। জি, আপনি বলেন। আপনার বক্তব্যটা কেমন উন্নাসিক মনে হয়েছে, আপনি উন্নাসিক শব্দ ব্যবহার করেননি, কিন্তু এই যে নাগরিক মধ্যবিত্ত উন্নাসিকতা যে আমরা সবকিছু বুঝি ওয়ার্কিং ক্লাস বুঝি না, এটা আমার কাছে খুব আপত্তিকর। না আপনি শেষ করতে দেবেন দয়া করে। চলে যাবো, আপনি যদি আরেকবার আমাকে ইন্টারাপ্ট করেন স্যার আপনি বলেন। হ্যাঁ, আর কিন্তু তারপর হ্যাঁ কতগুলো প্রশ্নের ফ্রেজিং ব্যাপার আমার প্রশ্ন এসেছে। যেমন একটা প্রশ্ন আমার মাথায় ঠক করে লেগেছে যখন বলা হচ্ছে যে হ্যান্ডেল করতে পেরেছেন যুদ্ধাপরাধীদের বিচারের পরে। এখন এই কথা মানেটা কি? এই কথা মানে কি আসলে যুদ্ধের রায় পরবর্তী পরিস্থিতি কি সরকার আমি যদি চাই যে সরকার আরো বেশি এটাকে সাপ্রেস করা উচিত ছিল, তাহলে আমি এক অর্থে বলবো যে হ্যান্ডেল করতে পারিনি। আমি যদি মনে করি সরকার সাপ্রেস করা উচিত ছিল না, তাহলে আমি এবং এটাতে কি বোঝা গেল সেটাও তো বোঝা যায় না। ফলে ইনফরমেশনটা কি মানে আমার একদম প্রথমেই যখন আমি পড়েছি ঠক করে আমার মাথা লেগেছে যে এই প্রশ্নের মানেটা কি। ফলে ওই প্রশ্ন তোলা যেতে পারে। আমার ওই একটি আপত্তির জায়গা হচ্ছে যে আমি মনে করি যে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক জরিপে সর্বস্তরের মানুষের পার্টিসিপেশন থাকে পৃথিবীর সব দেশে। পার্টিসিপেশনের কোনো প্রশ্ন নেই। এবং এটা তো অবশ্যই যে ওই সময় যে কথাগুলি ছিল হেফাজত ইসলাম এবং হরতালের সহিংসতা সেগুলি নিয়ে প্রশ্ন ছিল। ডক্টর আফসার চৌধুরী যেটা বললেন যে এই সময় এটা পুরোপুরি পলিটিসাইজ বা তারা পলিটিসাইজ হবেই যতদিন পর্যন্ত এরকম থাকবে। যদি কোনো রাজনৈতিক এজেন্ডা থাকে আমি অবাক হব না, আমি অবাক হব না। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথির সঙ্গে কথা হবে। বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর জিয়া রহমান, আপনি যদি একটু বলেন যে জনমত বোঝার জন্য জরিপ কোন একটা আদর্শ ব্যবস্থা কিনা, বা জরিপের মাধ্যমে জনমত বোঝা যায় কিনা? অফকোর্স এটা উন্নত বিশ্বে তো জরিপ একটা বড় ভূমিকা পালন করছে, আমাদের এখানেও করবে। আমরা কিন্তু সেই আকাঙ্ক্ষা রেখেই আমরা কিন্তু এটা রিভিউ করেছি। এবং আজকে কিন্তু ফেসবুকে আমি অনেক পেয়েছি যে একটা নতুন ট্রেন্ড চালু হচ্ছে যে অ্যাটলিস্ট পাবলিক ইন্টেলেকচুয়ালস এইগুলো নিয়ে কথা বলছে। এবং আমরা কিন্তু এখানে একবারও বলছি না যে প্রথম বাংলা, আমরা স্বাগত জানাচ্ছি। এবং সেই জায়গায় আমি মনে করি যে ইস্যুগুলো বলা হয়েছে এটা মানে মেথোডোলজির জায়গা থেকে আমাকে আবারও বলতে হচ্ছে, যেটা বলা হয় অন্টোলজি, এপিস্টেমোলজি। আপনি সাবজেক্টগুলো চুজ করছেন, আপনি ইস্যুগুলো চুজ করছেন, এটার মধ্য দিয়ে আপনার রিসার্চ ভ্যালিড হবে, রিলায়েবল হবে। এগুলো মেথোডোলজির একেবারে প্রাইমারি ইস্যু। তো সেই জায়গায় আপনি হরতালের মতো বিষয় আনলেন না, হেফাজতের মতো বিষয় আনলেন না, যেটা আনলে পরে আমরা যদি সবাই খুব বেশি একবার মোরাল জায়গা থেকে কথা বলি, আমরা যদি আদর্শ রাষ্ট্র কল্পনা করি, তাহলে পরে 90% লোকজন যেমন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে না, আবার আপনি পাশে দেখতে পারতেন 90% লোক কিন্তু দেখছেন হরতাল পছন্দ করছে না, জামাতের এই নৈরাজ্য পছন্দ করছে না, পুলিশ মারার পছন্দ করছে না, এই জিনিসও পেতেন। তো সেই জায়গায় কিন্তু আমরা বলছি যে এগুলো অনেকটা পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে যায়। এবং সেখানে যদি আমরা ওয়েস্টার্ন সিভিল সোসাইটি যেভাবে ডেভেলপ করেছে, আমরা কিন্তু সেটারই বিরুদ্ধে। আমরা সেটাই মনে করছি যে একটা সিভিল সোসাইটি ডেভেলপ করুক ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে, সায়েন্টিফিক নর্মস ভ্যালুস গুলো যেগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে। এই 8টা প্রশ্নের মধ্যে কোনটা আপনি সবচেয়ে অপছন্দ করেছেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8-এর মধ্যে, যেমন দেশের বর্তমান পরিস্থিতি, সরকার কি যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে, যুদ্ধাপরাধের রায় পরবর্তী অবস্থা, তত্ত্বাবধায়ক সরকার চাই কিনা, কোনটা? আপনি দেখেন আরেকটা কথা বলি, এখানে কোনটা সবচেয়ে অপছন্দ করেছেন? না, এখানে আমি বলবো যে শুধু যদি কেয়ারটেকার গভর্নমেন্টে থাকতো এটাই যথেষ্ট ছিল। এটাই যদি তারা করতো। গ্যালাপ পোল কিন্তু তারা, আপনি নিশ্চয়ই জানেন গ্যালাপ পোল করে, ওবামার পার্সেন্টেজ উঠানামা করছে, 15 দিন পর পর দেখায়। যখনই বড় কোনো সার্ভে আনে তখন কিন্তু হিউজ ইস্যু হোয়াই কোশ্চেন আসে, হোয়াই কোশ্চেন কিন্তু আনেনি। রাইট। আমার মনে হয় যে এই ব্যাপারে যদি সাদেক আপা একটু যুক্ত করেন যে আমরা যে প্রশ্নগুলি দেখেছি সেই প্রশ্নগুলি আরো কি হতে পারতো, বা এই সম্পর্কে যদি আপনি চট করে একটু মতামত করেন। না, আমার কোনো দ্বিমত নেই যে ডক্টর জিয়ার সাথে আমরা একই সাথে কাজটা করেছি। এবং আমার মনে হয় যে এই সময় যে সময় এই গবেষণাটি তারা করেছে মাত্র 11 দিনে করার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আমাদের পক্ষে 3000 লোক আগে স্যাম্পলটা কিভাবে নির্ধারণ করালো সেটা তারা উল্লেখ করেনি। তারা কি নির্বাচন কমিশন থেকে পেয়েছেন হাউস হোল্ডের এই ডেটাটা, নাকি উপজেলা থেকে, সেটাও কিন্তু উল্লেখ নেই। আর একটা বিষয় হচ্ছে যে একটা গণমাধ্যম প্রথম আলোর, যেটা তারা বলছেন যেটা পপুলেশন সেন্সাস 2011 থেকে নিছেন, 2011 সেন্সাস থেকে। আচ্ছা, তাহলে তারা কিস টেবিলের মাধ্যমে নিছেন, হ্যাঁ কিস টেবিল, সেটা তো আমরা দেখেছি, র্যান্ডম এটা দৈব চয়ন প্রক্রিয়ার জন্য। কিন্তু একটা বিষয় হচ্ছে যে গণমাধ্যম, বিশেষ করে প্রথম আলো একটা মানে বিশেষ পত্রিকা, খুবই বহুল মানে প্রচলিত এবং খুবই জনপ্রিয়,
এবং যদিও এখন বাংলাদেশ প্রতিদিন সবচেয়ে বেশি পড়ছে মানুষ, একটু মানে এটার না, মধ্যে সেটা একটা একটা- কন্টেস্ট না, আছে, সেটা সেটা একটা- অন্য প্রসঙ্গ। জি। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু আমাদেরকে সবসময় স্মরণ করে দিচ্ছে গণমাধ্যম, যে আমরা কেন স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় দাঁড়াচ্ছি না। গণমাধ্যম একটা সেকেন্ড স্টেট, একটা ওয়াচডগ হিসেবে কাজ করে। তাদের উদ্যোগে যখন এরকম একটা জরিপ হয়, তখন তত্ত্বাবধায়ক সরকার বা হেফাজত ইসলাম আসলে নারী স্বাধীনতা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের জাতীয় নারী নীতি, আপনি যদি গৃহিণীর কাছে যান, গ্রামের গৃহিণীরা কিন্তু এটা সম্পর্কে সচেতন। পারিবারিক সহিংসতা আইন এবং হেফাজত ইসলাম আসলে কি কি হতে পারত এবং হত্যা, সেটা নিয়ে সবাই আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছি। তো এই প্রশ্নগুলো তারা এড়িয়ে যে প্রশ্নগুলো নিয়ে আসছে, সেগুলো আমি মনে করি এই সময় উপযোগী ছিল। ডক্টর আহসান চৌধুরী, আপনি যদি একটু বলতেন। আমার একটা বিপদের কথা আমি বলে রাখি, যে আমাদের একজন দর্শক বলছেন যে খালেদ ভাই আপনার চ্যানেলও তো পার্সিয়াল, নাইলে আগেই বন্ধ হয়ে যেত। আপনার কাছে একটু বলে রেখে যেতাম, যে আমাদের দর্শকরা মনে করছেন আমাদের চ্যানেল হয়তো পার্সিয়াল, সেজন্য বন্ধ হচ্ছে। আমার মনে হচ্ছে না, আপনি তো সব দিকে মতামত আমার কাছে মনে হয় যে প্রথম আলোর এইটা যেহেতু এটা কন্ট্রোভার্সিয়াল হয়েছে, জি। তার মানে এটা মানুষ রাজনীতির গন্ধ পেয়েছে। জি। তো আমার মনে হয় আবার আমি ওই কথাতেই ফিরে যাচ্ছি যে প্রথম আলো নিশ্চয়ই না বুঝিবে বুদ্ধি। মতি ভাইকে আমি দীর্ঘদিন ধরে জানি এবং বাংলাদেশের সবচেয়ে চালাক চতুর সাংবাদিক, তিনি বুঝে শুনে এই জিনিসটা করছেন। আমাদের দেশে প্রধানমন্ত্রীও চালাক চতুর, তিনিও খেলছেন। আমাদের দেশে বিরোধী দলের নেতাও খেলছেন। আমাদের দেশে হেফাজতে ইসলাম খেলছেন। রাজনীতির এই অবস্থাটা হচ্ছে খেলোয়াড়দের। তো যেহেতু আমরা ফুটবলও খেলতে পারি না, ক্রিকেট খেলতে পারি না, আমাদের যে রেজাল্ট ভালো হবে এটা বলতে পারি না আমরা, কিন্তু এটা খেলার একটা অংশ, এটা বোঝা যাচ্ছে। ডক্টর পেশ করেন একদম শেষ 30 সেকেন্ড আপনার কাছে শুনবো। আর সেটা হচ্ছে যে এই ধরনের জরিপগুলো দরকারি, আবার জরিপগুলো ক্রিটিক হওয়া দরকারি। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। মানে এক তৃতীয় বাক্য যে পারফেক্ট কোনো মেথড নেই জনমত যাচাই করার জন্য। জরিপ ব্যবহার করা হয়, কিন্তু সময় থাকলে আমরা একদম লিস্ট ধরে ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় ফ্লড জরিপগুলো উদাহরণ দেওয়া যায় আর কি, একদম 1936 লিটারি ডাইজেস্টের সেই ফ্লড সার্ভে থেকে শুরু করে। কিন্তু এগুলো হতে হবে, তার সঙ্গে আমাদের ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিংটারও একটা ভূমিকা আছে, কি আমরা কি করে কতটুকু বুঝি, যেটা ঠিক সংখ্যায় ধরা যাবে না। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।